কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মি কি হয়? তিনটে আয়তক্ষেত্র দেওয়ালের মতো করে তিনটে আয়তক্ষেত্র আছে। তাহলে এই দেখ, এক, এই দুই, আর এই ঘোরালে আরেকটা। এই আয়তকার কাঁচের স্ল্যাবে চ্যুতি কোণ কেন চিরবিন্দু? ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানেই থেমো না। আলো চলছে, আলো প্রবাহমান, আর আমাদের থামলে চলবে না। আলো ঠিক যেমনভাবে চলছে, আমরাও আলোর সাথে সাথে তেমনভাবেই চলবো। অর্থাৎ তোমাদের আলোর প্রথম পর্বে গলীয় দর্পণে আলোর প্রতিফলন পড়িয়েছিলাম। আজকে তোমাদের আলোর প্রতিসরণ এটা নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে পড়াতে চলেছি যে টপিকটা, সেটা আলোর প্রতিসরণ। এখানে কাঁচের স্ল্যাব এবং প্রিজম এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমরা খুব ভালোভাবে প্রতিটা জিনিস বুঝবো, প্রত্যেকটা প্রমাণ বুঝবো এবং আস্তে আস্তে এগিয়ে যাব। তাই প্রত্যেকে আজকের ক্লাসটি ফুল অফ কনসেন্ট্রেশন করো। তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের প্রত্যেকের জন্য আলোর পার্ট 2 এর দ্বিতীয় ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। খুব বেশি সময় নষ্ট করব না, ছোট্ট ছোট্ট করে পাঠে ক্লাস করাচ্ছি। 40 to 45 মিনিটের ক্লাস আজকের এটা হবে। একটু মনোযোগ সহকারে দেখো। পার্ট 1 অবশ্যই এখানে ক্লিক করে দেখে এসো, তারপর পার্ট 2তে তোমরা চলে এসো, তাহলেই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। সো আমরা চলে আসছি আজকে পার্ট 2। তোমরা প্রত্যেকে মাধ্যমিকের ছাত্রছাত্রী, তোমরা একটাই অনুরোধ, এই ভিডিওটিকে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং ক্লাসের শেষে ভালো লাগলে অন্তত একটা কমেন্ট সেকশনে ছেড়ে যাবে, একটা লাভ বা একটা ভালোবাসা ছেড়ে যাবে। আর সবাই আমাদের SOE 910কে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ। চলো আমরা স্টার্ট করছি, আর দেরি করব না। আমরা আলোর প্রথম পর্বে আগের দিন পড়েছিলাম গলীয় দর্পণে আলোর প্রতিফলন। আজকে আমরা পড়তে চলেছি আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণ এইটা আমাদের আজকের টপিক। আমরা এই আলোর প্রতিসরণটা খুব 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 ভালোভাবে পড়তে চলেছি। আচ্ছা, প্রতিফলন মানে আমরা কি বলেছিলাম? প্রতিফলন, আমরা গলীয় দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে দুটো সূত্র শিখেছিলাম এবং সেগুলো দিয়ে গলীয় দর্পণে আলো কোথায়, মানে কোথায় বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা জেনেছিলাম। তো রিফ্লেকশন বা প্রতিফলনে আমরা এগুলো পড়েছিলাম। আজকে আমরা পড়ছি প্রতিসরণ বা রিফ্রাকশন। তো এই রিফ্রাকশনে আমরা কি কি পড়তে চলেছি, চলো সর্বপ্রথম আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে যে আলোর প্রতিসরণের যে মেন কনসেপ্ট। প্রতিফলন কি হয়েছিল? প্রতিফলন একটা মাধ্যম, আলো জাস্ট একটা বিভেদ তল ছিল, আলো এসে পড়ছে, সেই বিভেদ তল থেকে সেই মাধ্যমেই ফিরে যাচ্ছে, এটাই আলোর প্রতিফলন ছিল। যেখানে আপাতন কোণ প্রতিফলন কোণ সমান এবং আপাতন কোণে এই আপাতিত রশ্মি প্রতিসৃত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, এটা আমরা পড়েছিলাম। এইবার প্রতিসরণের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিফলনটা একই মাধ্যমে হয়েছে। অর্থাৎ ধরো শুধু বায়ু মাধ্যম, এখানে প্রতিফলক তল, আলো পড়ছে বেরিয়ে যাচ্ছে, বা জল মাধ্যম, প্রতিফলক তল, আলো পড়ছে বেরিয়ে যাচ্ছে, একটা মাধ্যমেই হয়েছিল। কিন্তু প্রতিসরণ শুধুমাত্র একটা মাধ্যমে নয়, প্রতিসরণ এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে। অর্থাৎ এদিকে ধরো বায়ু আছে, এদিকে জল আছে, বা এদিকে ধরো তোমার জল আছে, এদিকে তোমার কাঁচ আছে। আজকে কাঁচও এনেছি আমরা, কাঁচের স্ল্যাব একটা এনেছি, প্রিজমটা জোগাড় করতে পারিনি, এখানে 3D অ্যানিমেশনে দেখাবো তোমাদেরকে এক্স্যাক্টলি যে প্রিজম কিভাবে হয়, সেটা 3 ডাইমেনশনাল প্লেনে ফেলে আমরা প্রিজমটাকে দেখব। সো আমরা একদিকে, মানে এই যে প্রতিফলক তলটা আছে, এই প্রতিফলক তলে একদিকে বায়ু একদিকে জল, নতুবা একদিকে জল একদিকে কাঁচ, এরকম দুটো আলাদা আলাদা মাধ্যম। এবং একটা আলো যখন একটা মাধ্যম থেকে আর এক মাধ্যমে প্রতিসৃত হবে তখন সেই আলোটা কি হচ্ছে। অর্থাৎ ধরো আলো, এই যে প্রতিফলক তল, আলো বায়ু মাধ্যম থেকে আসছে, বায়ু মাধ্যম থেকে এসে আলো জলের মধ্যে প্রবেশ করছে, তাহলে কি আলো সেম ভাবে বেরিয়ে যাবে নাকি আলো একটু এঁকে মেঁকে যাবে? সেই জিনিসপত্রগুলোই আমরা দেখব। বা আলো জল থেকে আসছে, কাঁচে প্রবেশ করছে, আলো কি সেম ভাবে বেরিয়ে যাবে নাকি একটু এঁকে বেঁকে যাবে? এই জিনিসপত্রগুলো আমরা দেখব। তো তাহলে আমরা আজকে মেইনলি পড়তে চলেছি একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে আলো প্রবেশ করলে, অর্থাৎ দুটো আলাদা আলাদা মাধ্যমে আলো প্রবেশ করলে আলোর কি ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়, অর্থাৎ আলোর চরিত্রের কি পরিবর্তন ঘটে। দেখো,
আমাদের চরিত্রের পরিবর্তন তো ঘটে, আমরা জানি। আমরা যখন বাইরে থাকি, অর্থাৎ যখন বন্ধুদের সাথে থাকি, তখন আমাদের যে ক্যারেক্টার, আমরা নিশ্চয়ই বাড়িতে থাকলে বা ফ্যামিলির সাথে থাকলে সেই সেম ক্যারেক্টারটা শো করে না। আমরা যখন বন্ধুদের সাথে থাকি তখন আমরা অনেক বেশি মুক্ত থাকি, কিন্তু আমরা যখন বাড়িতে ফিরি, অর্থাৎ আমরা যখন আমাদের পরিবারের সাথে থাকি, তখন কিন্তু আমরা কোন কথা বলতে হবে সেটাকে মেপে বলি। বন্ধুদের সাথে থাকলে মেপে বলি না, বলি না, কি কথা বলো সেটা তোমরাই জানো, কিন্তু বাড়িতে ফিরলে সেটা মেপে বলতে হয়। তো তাহলে আমাদের দুটো ক্যারেক্টার প্লে করছি, আমরা বাড়ির জন্য একটা এবং বন্ধুদের জন্য একটা, অর্থাৎ মুক্ত সেখানে একটা এবং বাড়ি বদ্ধ সেখানে একটা, দুটো আলাদা আলাদা ক্যারেক্টার প্লে করছি। ঠিক তেমনভাবে আলো দুটো মাধ্যমের ক্ষেত্রে আলাদা আলাদা ক্যারেক্টার প্লে করে, একটা লঘু মাধ্যম, একটা ঘন মাধ্যম। লঘু মাধ্যম এবং ঘন মাধ্যম, এই যে প্রতিফলক তল, এটা কি বায়ু, লঘু মাধ্যম, এখানে জল আছে, ভাবতে তো ক্ষতি নেই, জল আছে, এখানে জল আছে, জল কি ঘন মাধ্যম। তাহলে বায়ু লঘু মাধ্যম, জল ঘন মাধ্যম। আবার উপরে যদি জল থাকে, নিচে কাঁচ থাকে, তখন জল লঘু মাধ্যম, কাঁচ, জল আর কাঁচের মধ্যে কে ঘন? কাঁচ। তাহলে জল লঘু মাধ্যম, কাঁচ ঘন মাধ্যম। এভাবে কিন্তু চেঞ্জেসগুলো আসছে। তাহলে চলো দেখে নিই আমরা, একটা আলোক রশ্মি যদি লঘু থেকে ঘন বা ঘন থেকে লঘুতে প্রবেশ করে তাহলে কি হয়। আচ্ছা, এটাকে কি বলা হয়? এন এন ড্যাশ অভিলম্ব। অভিলম্ব বা মানদণ্ড বা লম্ব বলা হয় কাকে? এন এন ড্যাশকে। এবার এই এন এন ড্যাশ অভিলম্ব আমরা পড়েছি বা নর্মাল, এই এন এন ড্যাশের সাপেক্ষে আলো এসে প্রথমে প্রতিফলক তলে পড়ার পর সেটা যখন লঘু থেকে ঘনতে যাচ্ছে, তখন কি হচ্ছে? আলো এই অভিলম্বের দিকে সরে আসে। আলো লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করছে, তখন আলোর অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এইভাবে। আলোর অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কোনভাবে? আলোর অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কোনভাবে? এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু আলো কি করছে? আলো সরে আসছে কার দিকে? অভিলম্বের দিকে। আলোক রশ্মি যখন কোনো একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে ভিন্ন আলোকীয় ঘনত্বের অপর একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমের ওপর তির্যকভাবে আপাতিত হয়, তখন উক্ত দুটি মাধ্যমের বিভেদ তল থেকে, বিভেদ তল বা প্রতিফলক তল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে, অর্থাৎ আলোক রশ্মির গতিটা পরিবর্তিত হচ্ছে। এই ঘটনাকে আমরা আলোর প্রতিসরণ বলে থাকি। এই ঘটনাকে কি বলে থাকি? আলোর প্রতিসরণ বা রিফ্রাকশন। তাহলে একটা আলোক রশ্মি যখন লঘু থেকে ঘনতে প্রবেশ করছে, তখন কি হচ্ছে? লঘু মাধ্যমের ক্ষেত্রে আলোক রশ্মিটা যে অ্যাঙ্গেল করেছিল অভিলম্বের সাথে, ঘন মাধ্যমের ক্ষেত্রে সেটা কাছে সরে আসে। আমরা যদি একটা ছবি এঁকে এখানে দেখাই, ধরো এই হচ্ছে তোমার বিভেদ তল, এই হচ্ছে তোমার অভিলম্ব। এবার একটি আলোক রশ্মি, সেই আলোক রশ্মিটা এসে পড়ছে কোথায়? বিভেদ তলে। যখন আলোক রশ্মিটা পড়ার পর আলোক রশ্মিটা যখন তোমার নেক্সট তলে চলে আসছে, তখন কি হচ্ছে? আলোক রশ্মিটা তখন অনেক অভিলম্বের কাছে সরে আসছে, অভিলম্বের অনেক কাছে সরে আসছে। অ্যাকচুয়ালি আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল কোথা থেকে? এই যাওয়ার কথা ছিল, কিন্তু আলোক রশ্মিটা সরে এলো কোথায়? অভিলম্বের কাছে। এই কোণটা কি কোণ? আপাতন। এটা কি কোণ? প্রতিফলন। আর প্রতিসৃত কোণ। ঠিক আছে? তাহলে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু আলোক রশ্মি যখন লঘু থেকে ঘনতে প্রবেশ করছে, তখন আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে আসছে, অভিলম্বের দিকে সরে আসছে। অর্থাৎ আলোক রশ্মি যে গতিতে আলোক রশ্মি যাচ্ছিল, মাথায় রাখবে, আলোক রশ্মি বায়ু মাধ্যমে যে গতিতে যাচ্ছিল, নিশ্চয়ই জলের মধ্যে সেই গতিতে যেতে পারবে না। অর্থাৎ আলোক রশ্মি যখন কোনো ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন আলোক রশ্মির গতিটা কি হবে? গতিটা স্লথ হবে, কমবে। আলোক রশ্মি যখন কোনো বায়ু মাধ্যম বা কোনো লঘু মাধ্যম থেকে কোনো ঘন মাধ্যমে প্রবেশ করবে, এটা মনে রেখো, আলোক রশ্মির গতি কমবে, আর গতি কমলেই আলোক রশ্মির অভিমুখ পরিবর্তিত হবে। আলোক রশ্মির অভিমুখ কি হবে? আলোক রশ্মির অভিমুখ পরিবর্তিত হবে। যাওয়ার কথা ছিল এভাবে, কিন্তু অভিমুখ পরিবর্তিত হবে না, আলোক রশ্মি একটুখানি অভিলম্বের দিকে সরে আসবে, অর্থাৎ গতিপথ পরিবর্তিত হবে। গতিপথ হওয়ার কথা ছিল এটা, গতিপথ এটা হবে, অভিমুখের পরিবর্তন নয়। তাহলে গতিপথ একটু চেঞ্জ হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার, বোঝা গেল।
তাহলে আমরা দেখতে পেলাম যে আলোক রশ্মি লঘু থেকে ঘনতে গেলে অভিলম্বের দিকে সরে আসে, অর্থাৎ আপাতন কোণের থেকে প্রতিফলন কোণ ছোট হয়, ছোট হয়। আর কি প্রতিসৃত কোণ ছোট হয়। আর যদি ঘন মাধ্যম থেকে লঘুতে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, ঘন থেকে লঘুতে গেলে ঠিক অপোজিট হবে। অর্থাৎ ঘন থেকে যদি লঘুতে যায়, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন কি হবে, ঘন মাধ্যম আই, আলোক রশ্মি যাওয়ার কথা ছিল কোন রাস্তায় বাবা, এই রাস্তায় যাওয়ার কথা ছিল নাকি, ঠিক এঁকেছি? এরকম যাওয়ার কথা ছিল, তাহলে আলোক রশ্মি স্ট্রেট এরকম যাওয়ার কথা ছিল, কিন্তু আলোক রশ্মি কি হলো, অভিলম্ব থেকে দূরে সরে গেল। কখন, যখন ঘন থেকে লঘুতে প্রবেশ করবে। সেম ব্যাপার, যখন লঘু থেকে ঘনতে প্রবেশ করছে তখন অভিলম্বের দিকে সরে আসছে, যখন ঘন থেকে লঘুতে যাচ্ছে তখন অভিলম্বের থেকে সরে যাচ্ছে। ক্লিয়ার না, ক্লিয়ার না? ইয়েস স্যার। তাহলে এটুকুই লেখা আছে। ঘন মাধ্যমের ক্ষেত্রে আলোক রশ্মি লঘু থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে, আর ঘন থেকে লঘুতে গেলে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, অভিলম্ব থেকে দূরে সরে যায়। চল, বোঝা গেল? নেক্সট, এইবার আমরা প্রতিসরণের দুটো সূত্র পড়তে চলেছি, ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তার আগে এখানে তোমরা নোট বলে একটি জিনিস লিখে রাখতে পারো, এনওটি নোট বলে। কি লিখে রাখতে পারো, যে আলোক রশ্মি একটি মাধ্যম থেকে অপর মাধ্যমে গেলে আলোক রশ্মির গতির পরিবর্তন ঘটে, বা লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে গতি কমে। লঘু থেকে ঘন মাধ্যমে, লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে, লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কি হয়, আলোক রশ্মির গতি কমে। আলোক রশ্মি যখন লঘু থেকে ঘনতে প্রবেশ করে তখন সেই আলোক রশ্মির গতিটা কি হচ্ছে, কমে যাচ্ছে, অর্থাৎ গতিটা একটুখানি কমছে। ক্লিয়ার? চল, আচ্ছা, স্নেলের সূত্র আসছি। স্নেলের সূত্র বা প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যাকে স্নেলের সূত্র বলা হয়, আমরা সেটাতে আসছি। প্রতিসরণের দুটো সূত্র আমরা পড়ব, ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই দুটো সূত্র, পরীক্ষাতে আসার মতো। আজকে যেটা যেটা করাবো তার মধ্যে পরীক্ষাতে আসার মতো সূত্র এই প্রতিসরণের সূত্র, এবং তার সাথে দুটো প্রমাণ আছে আজকে আমরা করব, সেই প্রমাণ দুটো পরীক্ষাতে আসার মতো। তো প্রতিসরণের প্রথম সূত্র আমরা কি পড়ছি, আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের উপর বিভেদ তলের, আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। তাহলে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর যে অঙ্কিত অভিলম্ব, এই তিনটে, আপাতিত এই যে রশ্মি, প্রতিসৃত এই যে রশ্মি এবং দুই মাধ্যমের উপর বিভেদ তলের উপর অঙ্কিত যে অভিলম্ব, এরা একই সমতলে থাকছে। ক্লিয়ার? তাহলে এটা আমরা প্রতিফলনের ক্ষেত্রেও পড়েছিলাম, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এখানে প্রতিফলিত না, এখানে প্রতিসৃত, প্রতিসরণ কোণ। তাহলে আমাদের এরপর যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র। স্নেলের সূত্র বা দ্বিতীয় সূত্রটা কি বলছে, দুটি নির্দিষ্ট দুটি মাধ্যম এবং নির্দিষ্ট দুটি বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। এই যে আপাতন কোণ, এই যে আপাতন কোণ আই এবং এই যে প্রতিসরণ কোণ আর, এদের যে সাইনের অনুপাত সেটা ধ্রুবক। তাহলে কি বলছে, আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত সেটাকে কি বলা হচ্ছে, ধ্রুবক। স্নেল কি বলছে, আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইন, অর্থাৎ সাইন অফ আই বাই সাইন অফ আই বাই সাইন অফ আর ইকুয়াল টু লিখতে পারি মিউ। মিউ ইকুয়াল টু কত, মিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে সাইন অফ আই বাই সাইন অফ আর, এটাকে আমরা কি বলছি, মিউ, দ্যাট ইজ মিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে?
তাহলে আমরা এখান থেকে নির্দিষ্ট দুটি মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত সেটা একটা কনস্ট্যান্ট পাচ্ছি। অর্থাৎ এই যে সাইন আই এবং সাইন আর, এই দুটো অনুপাতটা কনস্ট্যান্ট। আর এই যে তল, এটাকে বলা হচ্ছে প্রতিসারক তল। প্রতিসারক তল। এইবার আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা বায়ু থেকে কাছে গেছে, দেখো বড় ছিল ছোট হয়ে গেছে, তাহলে সাইন আই বাই সাইন আর ধ্রুবক। আমরা যদি আমাদের যদি এমন হয় যে এই মাধ্যম দুটো সমান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আপাতন কোণ এবং আপাতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি, অর্থাৎ আপাতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি সমানভাবে যায়। আপাতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি সমানভাবে যায়। তোমরা এটা মাথায় রেখো যে আপাতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি কখন প্রতিসারক তলের উপর সমানভাবে যাচ্ছে। লম্ব আপাতনের ক্ষেত্রে যদি একটি আলোক রশ্মি উলম্বভাবে আপাতিত হয়, ভালো করে বোঝো, যদি একটি আলোক রশ্মি উলম্বভাবে আপাতিত হয় তাহলে লম্ব আপাতন, এটাকে কি বলে, লম্ব আপাতন। তাহলে যদি একটি আলোক রশ্মি উলম্বভাবে আপাতিত হয় তাহলে সেই আলোক রশ্মিটা একেবারে উলম্বভাবে বেরিয়ে যায় প্রতিসরক তলের উপর দিয়ে, মানে কোনো সাইন এই কোনো অ্যাঙ্গেল তৈরি করছে না। অর্থাৎ আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ অবিলম্বের সাথে একই তলে তো আপাতিত হচ্ছে, তাহলে আইও জিরো এবং সেক্ষেত্রে আরও জিরো। অবিলম্বের সাথে একইভাবে আপাতিত হলে, অর্থাৎ উলম্বভাবে আপাতিত হলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপাতিত হলে, তখন আইও জিরো হয় এবং আরও জিরো হয়। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দাও। ঠিক আছে, চলো নেক্সট। এরপর আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে পরম প্রতিসারাঙ্ক। কি পড়তে চলেছি? পরম প্রতিসারাঙ্ক। পরম প্রতিসারাঙ্ক এটা কি? পরম প্রতিসারাঙ্কটা কি? চল, শূন্য বা বায়ু মাধ্যম থেকে আগত নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি অপর কোনো নির্দিষ্ট মাধ্যমে প্রতিসৃত হলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত, এটাকেই পরম প্রতিসারাঙ্ক বলা হয়। কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বলতে আমরা পরম প্রতিসারাঙ্ককেই বুঝি। তাহলে পরম প্রতিসারাঙ্কটা কি? ধর একটি আলো একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে আপাতিত হয়েছে, অভিলম্ব। আলো একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে আপাতিত হয়েছে, তাহলে এটা আই, এটা আর। তাহলে এই যে সাইন আই বাই সাইন আর এর যে এই যে অনুপাত মিউ, এটাকে কি বলছি? এটাকে আমরা পরম প্রতিসারাঙ্ক বলছি। কার সাপেক্ষে? এই যে এই মাধ্যমটা, ধর জল, এটা বায়ু, এটা জল। তাহলে জলের পরম প্রতিসারাঙ্ক বলতে আমরা কি বুঝবো? বায়ুর সাপেক্ষে জলের যে এই অনুপাত, বায়ুর সাপেক্ষে। তাহলে বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় যে মাধ্যম, সেটা জল হতে পারে, কাঁচ হতে পারে, তার যে অনুপাত, সেটাকেই আমরা বলছি কি? পরম প্রতিসারাঙ্ক। তাহলে পরম প্রতিসারাঙ্কর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস তোদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পরম প্রতিসারাঙ্ক সবসময় একটা মাধ্যমের সাপেক্ষে হয় এবং সে যে মাধ্যমের সাপেক্ষে হবে সেটা অবশ্যই শূন্য বা বায়ু মাধ্যম। কার সাপেক্ষে? শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে। শূন্য বা বায়ু ছাড়া অন্য কিছু না স্যার। এখানে যদি জল, এখানে যদি কাঁচ হতো, না স্যার। জলের সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ককে কি কাঁচের পরম প্রতিসারাঙ্ক বলবো? না স্যার। বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ককে কাঁচের পরম প্রতিসারাঙ্ক বলবো। ভালো করে বোঝো, এটা কিন্তু একটু সমস্যা আছে। বায়ু বা শূন্য মাধ্যমের ছাড়া অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে কিন্তু পরম প্রতিসারাঙ্ক বলবো না। তাহলে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক হতে পারে, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক হতে পারে, বা শূন্য মাধ্যমের সাপেক্ষে হতে পারে, তবে তাকে পরম প্রতিসারাঙ্ক বলবো। তাহলে যে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বলতে সেই মাধ্যমের পরম প্রতিসারাঙ্ককেই বোঝায়। তাহলে যে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বলতে আমরা কি বুঝবো? সেই মাধ্যমে পরম প্রতিসারাঙ্ক। জলের পরম প্রতিসারাঙ্ক কি? এখানে যদি আমাদের প্রশ্ন আসে যে জলের পরম প্রতিসারাঙ্ক কত বলো তো? 1.33। জলের পরম প্রতিসারাঙ্ক কত? 1.33। অর্থাৎ এই যে সাইন আই, বায়ুর সাপেক্ষে সাইন আই বাই সাইন আর, এইটা কত পাবো? 1.33। ক্লিয়ার? চল নেক্সট।
তাহলে আমরা পরম প্রতিসরাঙ্কের ব্যাপারটা বুঝলাম। এখানে কয়েকটা জিনিস একটুখানি আমাদের মাথায় রাখতে হবে যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটা কি। আপেক্ষিক প্রতিসরাঙ্ক একটা যে কোনো মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরাঙ্ক। একটা মাধ্যম এ, তার সাপেক্ষে বি, র্যান্ডম এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, সেটাকে কি লিখবো? এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ককে লিখবো এ মিউ বি, এ মিউ বি। তার মানে মিউ বি বাই মিউ এ। এই নিচে কে আছে? এ আছে। কেন? কেননা এর সাপেক্ষে, এর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে হয় সে সবসময় নিচে, আর যার হয় সে সবসময় উপরে। ক্লিয়ার? কি বললাম আমি, বুঝতে পেরেছো? এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, তাহলে যার সাপেক্ষে হচ্ছে সে সবসময় নিচে থাকবে, আর যার প্রতিসরাঙ্ক হচ্ছে সে সবসময় উপরে থাকবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেল না? গেল না? বোঝা গেল? ইয়েস, ঠিক আছে, চলো। তাহলে এখানে বিষয় হচ্ছে এটাকেই, এই যে এম ইউ বি, এটাকে কি বলছি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কি বলছি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এই পুরো বিষয়টাকে। কিন্তু যদি আমরা এম ইউ বিটাকে লিখি তাহলে মিউ বি বাই মিউ এ। এবার এই মিউ বি মানে কি? বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। বি যে মাধ্যমটা, তার কার সাপেক্ষে পরম প্রতিসরাঙ্ক? বায়ুর সাপেক্ষে। তাহলে বি এর বায়ুর সাপেক্ষে পরম প্রতিসরাঙ্ক, অর্থাৎ মিউ বিটা পরম প্রতিসরাঙ্ক। মিউ এ তার মানে কি? এ মাধ্যমের বায়ুর সাপেক্ষে পরম প্রতিসরাঙ্ক। তাহলে মিউ এটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। এখানে দেখো ক্লিয়ার বলা আছে। কাঁচ থেকে যদি জলে আলো যায়, তাহলে ওয়াটার থেকে গ্লাস, ওয়াটার থেকে গ্লাস, কাঁচ, কাঁচের গ্লাসকে গ্লাস বলছি, আর ওয়াটার জল থেকে কাঁচে, সরি কাঁচ থেকে জলে। তাহলে কাঁচ থেকে যদি জলে আলো যায়, তাহলে কার সাপেক্ষে কার? কার সাপেক্ষে কার? কাঁচ থেকে জলে যাচ্ছে, তাহলে কাঁচ থেকে জলে যাচ্ছে মানে জলের সাপেক্ষে কাঁচের, জলের সাপেক্ষে কাঁচের। কাঁচ থেকে কোথায় যাচ্ছে? জলে, তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাই তো? এবার দেখো, তাহলে ডাব্লু মিউ জি, কাঁচ থেকে জলে যাচ্ছে, তাহলে এখানে মিউ জি বাই মিউ ডাব্লু, অর্থাৎ কাঁচের প্রতিসরাঙ্ক জলের সাপেক্ষে। এটা গেল আপেক্ষিক। কিন্তু পরম যদি বলি, তাহলে সেক্ষেত্রে কি বলতে হবে? এই মিউজি মানে কি? মিউজি মানে কি? মিউজি মানে কাঁচের পরম প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে। আবার মিউ ডাব্লু মানে কি? জলের পরম প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। ক্লিয়ার? কিন্তু এটা কি? এটা আপেক্ষিক, এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর এটা পরম। বোঝা গেল না? গেল না? মানে আমি বেসিক্যালি তোর এখানে ডাইরেক্টলি কোথা থেকে? কাঁচ থেকে জলে যাচ্ছি, অর্থাৎ এই যে আমার বিভেদ তল, এদিকে কাঁচ আছে, এদিকে জল আছে, তাহলে কাঁচ থেকে আমি জলে যাচ্ছি, ঘন মাধ্যম থেকে আমি কোথায় যাচ্ছি? লঘু মাধ্যমে যাচ্ছি। তো ঘন মাধ্যম থেকে আমি যে লঘু মাধ্যমে গেলাম, আমি অ্যাকচুয়ালি এটাকে বলছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক, অর্থাৎ ডাব্লু মিউ জি। কাঁচ থেকে জলে গেলাম, তাহলে এখানে আমি কি বলতে পারি? কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, এটাই বলছি। কিন্তু আমি যখন পরম প্রতিসরাঙ্ক বলবো, পরম প্রতিসরাঙ্ক সবসময় শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে হয়, তখন আমি বলবো যে জলের পরম প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে। আবার এখানেও আমি বলবো কাঁচের পরম প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে। ক্লিয়ার? তখন পরম। ওকে, চল, আশা করি বোঝা গেল। এইবার তোদেরকে কাঁচের স্ল্যাব এবং প্রিজমের গঠন, এইটা খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোদের প্রশ্ন আসে। খুব ভালো করে তোরা একটুখানি দেখ কাঁচের স্ল্যাব এবং প্রিজমের গঠন। দেখ, কাঁচের স্ল্যাব প্রথমত 6টি আয়তকার তল থাকে। যদি তোরা এই কাঁচের স্ল্যাবটাকে দেখিস, এই কাঁচের স্ল্যাবে কটা তল আছে আমি দেখি কটা তল আছে। এই একটা তল উপরে, একটা তল নিচে। ওকে স্যার, এখানে একটা তল আছে, এটাও তো একটা তল, হ্যাঁ স্যার, এর অপোজিট সেম তল আছে না? আছে না? তাহলে কটা হলো? 4টে। স্যার, এটাও একটা তল, স্যার এর অপোজিট এদিকে সেম তল আছে। অ্যাকচুয়ালি স্ল্যাবটা আর একটু মোটা হলে তোদের বোঝাতে সুবিধা হতো, স্ল্যাবটা একটু পাতলা, কিন্তু তাও দেখ, এইটার অপোজিট আর একটা, এটার অপোজিট এপারে, এটার অপোজিট এপারে। তাহলে কাঁচের স্ল্যাবে কটা তল আছে স্যার? কাঁচের স্ল্যাবে 6টা তল আছে। স্যার প্রত্যেকটা তল কেমন? প্রত্যেকটা তল আয়তকার। তুই যদি দেখ এই উপরের তলটা কেমন? আয়তকার। এই তলটাকেও দেখ, যদি একটু মোটা হতো কেমন লাগতো? আয়তকারই তো লাগতো, মানে আয়তকারই, কিন্তু এটা সরু বলে তোর একটু বুঝতে সমস্যা হচ্ছে। এই যে প্রস্থ, এই যে প্রস্থ, আর এই যে দৈর্ঘ্য, তাই না? ঠিক এইভাবে এটাও আয়তকার।
তাহলে কাঁচের স্ল্যাবে প্রত্যেকটি তল 6টি তল থাকছে এবং প্রত্যেকটি তল আয়তকার, আর বিপরীত তলগুলো পরস্পর সমান্তরাল। অর্থাৎ এই যে উপরের তলটা এর নিচের তলটা পরস্পর সমান্তরাল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কাঁচের স্ল্যাবের বিষয়টা তোরা বুঝলি। তল। প্রিজম, প্রিজমের কটা তল থাকে বাবা? প্রিজমের 5টা তল থাকে। এইটা খুব ভালো করে বুঝবি, 5টা তল থাকে, তার মধ্যে 3টি তল আয়তকার এবং 2টি তল ত্রিভুজাকার। দেখবি একটা প্রিজম হাতে থাকলে খুব ভালো করে বোঝানো যেত, নেই, কিন্তু 3 ডাইমেনশনাল প্লেনে তোদেরকে বোঝাচ্ছি, চল। এই একটা প্রিজম, স্যার এর 2টো তল ত্রিভুজাকার আর 3টে তল আয়তকার, বুঝতে পারছি না, ভালো করে দেখ। আয়তকার, এই একটা আয়তকার, আয়তকার, একটা দুটো তিনটে, 3টে আয়তকার তল। স্যার ত্রিভুজাকার তল কোথায় স্যার? এই একটা ত্রিভুজাকার, স্যার এর মাথাটা ত্রিভুজাকার, মানে এই মাথা ও মাথা ত্রিভুজ, আর 3টে আয়তক্ষেত্র এরকম ভাবে দেওয়ালের মতো আছে, বুঝতে পারছিস? দেখ, উপর নিচে ত্রিভুজ আর 3টে আয়তক্ষেত্র দেওয়ালের মতো করে 3টে আয়তক্ষেত্র আছে। তাহলে দেখ, এই দেখ, 1 1, এই 2, আর এই ঘোরালে আর একটা 3, আর উপর আর নিচে তোরা দেখতে পাচ্ছিস উপরে একটা ত্রিভুজ এবং সেম ভাবে নিচেও একটি ত্রিভুজ। তাহলে কটা তল? 5টা। কি কি স্যার? 2টো ত্রিভুজাকার, 3টে আয়তকার। মনে থাকবে না? থাকবে না? ইয়েস স্যার, মনে থাকবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ক্লিয়ার স্যার। ঠিক আছে, তাহলে 5টা তল, তার মধ্যে 3টি আয়তকার প্রতিসারক তল এবং 2টি ত্রিভুজাকার, যেগুলো 500 তল। রশ্মির অভিমুখ, আপাতিত ও নির্গত রশ্মি সবসময় সমান্তরালে থাকে। অর্থাৎ কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মি কি হয়? সমান্তরালে থাকে। কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মি সমান্তরালে থাকে। কিন্তু এর ক্ষেত্রে, প্রিজমের ক্ষেত্রে সবসময় রশ্মি কি হয়? ভূমির দিকে বেঁকে যায়। অর্থাৎ এই যে রশ্মিটা আপাতিত হলো, এই যে রশ্মিটা আপাতিত হলো, এই রশ্মিটা যখন প্রতিফলিত হবে তখন ভূমির দিকে একটু বেঁকে যাবে, ভূমির দিকে বেঁকে যাবে, শীর্ষের দিকে নয় কিন্তু, শীর্ষ এটা, ভূমি এটা, তাহলে এই ভূমির দিকে বেঁকে যাবে। আবার এখান থেকে যখন যাবে এইভাবে বেরোবে। ঠিক আছে, চল। তাহলে নির্গত রশ্মি ভূমির দিকে বেঁকে যায়। আচ্ছা, চ্যুতিকোণ, কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যখন যায় আলো তখন কিন্তু চ্যুতিকোণটা শূন্য হয়। কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলো যখন যায় তখন চ্যুতিকোণ কি হয়? শূন্য হয়। আর যখন প্রিজমের মধ্য দিয়ে আলো যায় তখন চ্যুতিকোণটা সবসময় ধনাত্মক হয়, মাথায় রাখবি। প্রিজমের মধ্য দিয়ে আলো গেলে চ্যুতিকোণ কি হবে? চ্যুতিকোণ ধনাত্মক হবে। ওকে, তাহলে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলো গেলে চ্যুতিকোণ শূন্য, প্রিজমের মধ্য দিয়ে আলো গেলে চ্যুতিকোণ ধনাত্মক। এখানে তুই কাঁচের স্ল্যাব আর প্রিজমের গঠনের পাশাপাশি পার্থক্যও পড়ে ফেলি। যদি কাঁচের স্ল্যাব এবং প্রিজমের পার্থক্য দেয় গঠন না দিয়ে, সেটাও বলতে পারবি। যদি গঠন দেয় 3টে পয়েন্ট করে বলতে পারবি। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? এবার আমরা যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে যে কাঁচের স্ল্যাবে কেন চ্যুতিকোণ 0 ডিগ্রি এবং প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ ধনাত্মক, এই দুটো প্রমাণ আমরা একটু দেখে নেব। প্রথমে আসি কাঁচের স্ল্যাব, আয়তকার কাঁচের স্ল্যাব তোমাদেরকে দেখিয়েছি। এই আয়তকার কাঁচের স্ল্যাবে চ্যুতিকোণ কেন 0 ডিগ্রি, খুব ভালো করে বুঝবে। এই একটা কাঁচের স্ল্যাব আছে, এখন এই কাঁচের স্ল্যাবের উপরে চ্যুতিকোণটা কেন 0 ডিগ্রি হচ্ছে? তাহলে এটা কাঁচ, এটা হচ্ছে কাঁচ। এইবার তোমার বায়ু মাধ্যম থেকে কাঁচে পড়ছে, একটা রশ্মি বায়ু মাধ্যম থেকে কোথায় পড়ছে? রশ্মিটি বায়ু মাধ্যম থেকে কাঁচে পড়ছে এবং তারপর রশ্মিটি কাঁচ থেকে আবার বায়ু মাধ্যমে ফিরে আসছে। তাহলে একটি রশ্মি যদি বায়ু মাধ্যম থেকে কাঁচে পড়ে, ধরো রশ্মিটি বায়ু মাধ্যমে I1 কোণে আপাতিত হয়েছে এবং কাঁচে পড়ার পর খুব স্বাভাবিক সেটা প্রতিসৃত হবে এবং অভিলম্বের দিকে সরে আসবে। তো অভিলম্বের দিকে সরে আসছে, আমি এই অ্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছি R1, এটা I1, এটা R1। অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কোন রাস্তায়? এমন যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি তোমার যাওয়ার কথা ছিল কোন রাস্তায়? যাওয়ার কথা ছিল এই রাস্তায়, এভাবে যাওয়ার কথা ছিল। কিন্তু
কি হলো? অভিলম্বের দিকে সরে এলো। এইবার অভিলম্বের দিকে সরে আসার পর এটা আবার কাঁচে আপাতিত হলো না? তাহলে কাঁচে আপাতিত হলে আবার এটা প্রতিষ্ঠিত হবে, এটা অভিলম্ব প্রতিষ্ঠিত হবে। তাহলে প্রতিষ্ঠিত হওয়ার সময় কি করবে? এটা বায়ু, বায়ু থেকে কাঁচে এলো, তাহলে লঘু থেকে ঘনতে এসে অবিলম্বের দিকে সরে এসে আবার ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে ঘন থেকে লঘুতে গেলে কি করবে? ঘন থেকে লঘুতে গেলে এটাকে ধরে নিচ্ছি R2, তাহলে ঘন থেকে লঘুতে যখন একটি আলোক রশ্মি প্রবেশ করে তখন কি হয়? অভিলম্ব থেকে দূরে সরে যায়, অভিলম্ব থেকে দূরে সরে যায়। এর যাওয়ার কথা ছিল কেমন? এমন, কিন্তু সরে গেল। এটাকে কি বলছি? I2। তাহলে এখান থেকে তোরা কি লিখতে পারিস? তোরা প্রথমে কোথা থেকে কোথায় এসছে রে বাবা? বায়ু থেকে কাঁচে, তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচের অর্থাৎ মিউ এ জি ইকুয়াল টু কি লিখতে পারিস? সাইন I1 বাই সাইন R1। ইয়েস অর নো স্যার? ইয়েস স্যার। এইবার কাঁচ থেকে বায়ুতে, তাহলে কাঁচের সাপেক্ষে বায়ুর, তাহলে অ্যাকচুয়ালি মিউ জি এ, গ্লাসের সাপেক্ষে এয়ার মিউ জি এ, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? সাইন R2 বাই সাইন I2। হ্যাঁ কি না স্যার? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। এবার আমি এ মিউ জি ইকুয়াল টু কি লিখতে পারি? 1 বাই মিউ জি মিউ এ। ইয়েস অর নো? তাহলে স্যার এখান থেকে আমি লিখতে পাচ্ছি এ মিউ জি মানে সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু, এটা কি হয়ে যাচ্ছে? উল্টে যাচ্ছে। তাহলে এটা জাস্ট উপরে তুলে নিলে আমরা কি পাচ্ছি? 1 বাই সাইন R2 বাই সাইন I2, 1 বাই সাইন R2 বাই সাইন I2। তাহলে এটাকে উল্টে দিলে কি পেয়ে যাচ্ছি? দেখো তো, সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2। এবার স্যার এখানে একটা জিনিস বলুন তো, যে এটা যদি এবি হয়, এটা যদি ABCD, তাহলে স্যার এই যে এবি এবং এই যে ডিসি এরা প্যারালাল না? স্যার এরা যদি প্যারালাল হয় তাহলে এই R1 আর R2 কোনটা কি সমান হবে না? অর্থাৎ যেহেতু এবি অ্যান্ড ডিসি প্যারালাল, যেহেতু এবি প্যারালাল টু ডিসি, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি R1 ইকুয়াল টু R2। কেন বলতে পারি? এই তো একান্তর কোণ তৈরি হচ্ছে, তাহলে R1 ইকুয়াল টু R2 সমান, তাহলে R1 ইকুয়াল টু R2। অতএব R1 ইকুয়াল টু যদি R2 হয়, তাহলে অতএব সাইন R1 ইকুয়াল টু সাইন R2। তাহলে সাইন R1 আর সাইন R2 সমান, সাইন R1 আর সাইন R2 সমান। তাহলে স্যার উপরেরটা কি দোষ করেছে? তাহলে অতএব সাইন I1 ইকুয়াল টু সাইন I2, দ্যাট ইজ I1 ইকুয়াল টু I2। তাহলে I1 ইকুয়াল টু I2 মানে অ্যাকচুয়ালি এই সরলরেখাটার এই সরলরেখাটা সমান্তরাল। এই যে আলোক রশ্মি এবং এই যে আলোক রশ্মি সমান্তরাল, তার মানে কোনো চ্যুতিকোণ আমি পেলাম না। তাহলে এখানে চ্যুতিকোণ অতএব এখানে চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু কত হলো? ডেল্টা ইকুয়াল টু 0 হলো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ইয়েস স্যার, পুরো ব্যাপারটা একদম দিনের আলোর মতো স্বচ্ছ, একদম আলোর মতো স্বচ্ছ। ঠিক আছে, চলো নেক্সট। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রিজম। প্রিজমের মধ্যে আলো পড়লে কি হচ্ছে? কি হচ্ছে? ভূমির দিকে বেঁকে যাচ্ছে। স্যার প্রিজমের মধ্যে আলো পড়লে কেন ভূমির দিকে বেঁকে যাচ্ছে? আলো বায়ু মাধ্যম থেকে আসছে, আলো বায়ু মাধ্যম থেকে আসছে, কিন্তু বায়ু মাধ্যম থেকে আসার পর আলোটা কেন ভূমির দিকে মারছে? কেন ভূমির দিকে মারছে? আলোটা ভূমির দিকে এই কারণেই বেঁকে যাচ্ছে যে এই যে আলোটা লঘু মাধ্যম বায়ু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলো। প্রিজম তো বেসিক্যালি কাঁচের প্রিজমই হয়, তাহলে লঘু থেকে ঘনতে প্রবেশ করছে, তাই জন্য কি হবে? অভিলম্বের দিকে বেঁকে যাবে। অভিলম্বের দিকে কি হবে? বেঁকে যাবে। ছবিটা যদি তোমরা আঁকো পরিষ্কার করে, তাহলে এখান থেকে এই ছবিটাই তোমরা দেখো, তাহলে এই যে এটা কি ON, এটা কিন্তু অভিলম্ব, অর্থাৎ কত ডিগ্রি কোণ করেছে? 90 ডিগ্রি কোণ করেছে। কার উপর? এবির উপর। স্যার সেম ভাবে এটা কি ON1 কত ডিগ্রি কোণ করেছে স্যার? 90 ডিগ্রি। কার সাথে? এসির উপর। স্যার এটাও 90 ডিগ্রি, স্যার এটাও 90 ডিগ্রি, তাই না স্যার? এ দুটো 90 ডিগ্রি কোণ। স্যার চ্যুতিকোণ কোথায় তৈরি হচ্ছে? এই যে I1 গেল, গিয়ে বেঁকে যাচ্ছে এই যে R1, অর্থাৎ আপাতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি কি হচ্ছে? একটুখানি চলে আসছে কার দিকে? একটুখানি অভিলম্বের দিকে বেঁকে যাচ্ছে।
ঠিক তেমনভাবে এটা যখন আবার আবার গিয়ে অন্য একটা প্রিজমের তলে আপাতিত হলো, অন্য তলে এসিতে ধাক্কা মারলো, তখন কি হলো, এটা আবার দেখ লঘু মাধ্যমে যখন প্রবেশ করছে তখন বেঁকে গিয়ে এই কোণটা বড় তৈরি হচ্ছে I2টা। তাহলে স্যার এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা যে চ্যুতি কোণ পাচ্ছি, অ্যাকচুয়ালি তো আমাদের যাওয়ার কথা ছিল কেমন, আমাদের যাওয়ার কথা ছিল এমন স্ট্রেট বেরিয়ে যাওয়ার কথা ছিল, তাহলে স্ট্রেট বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা যায়নি, তাহলে স্যার চ্যুতি কোণটা কোথায় পাচ্ছি, এই যে চ্যুতি কোণটা পাচ্ছি, স্যার চ্যুতি কোণটা কত, ডেল্টা। তাহলে এই ডেল্টা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, স্যার দেখুন তো RQS এই ত্রিভুজটা থেকে, ফ্রম ত্রিভুজ RQS আমরা কি বলতে পারি, ত্রিভুজ RQS এই ত্রিভুজটা থেকে আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটার যোগফল, তোরা ক্লাস 8-এ পড়েছিলিস যে একটি ত্রিভুজের ভিতরের কোণদ্বয়ের যোগফল মানে অন্তস্থ কোণদ্বয়ের যোগফল বহিস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তাহলে এই ডেল ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এটার আর এটার যোগফল। স্যার এই কোণটা কত ডিগ্রি, স্যার এই পুরোটা I1, এটা R1, তাহলে স্যার এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হয়ে যাচ্ছে স্যার I1 মাইনাস R1। স্যার এই তো গেছে, তাহলে এটা I1, এইটুকু R1, তাহলে স্যার এইটুকু কত I1 মাইনাস R1, অর্থাৎ যতটা কমেছে কোণটা যতটা কমেছে স্যার প্লাস স্যার এই কোণটা অর্থাৎ RSQ, তাহলে RSQ কত, RSQ কত, RSQ কত বল, I2 মাইনাস R2, অর্থাৎ অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল SRX ইকুয়াল টু তুই লিখছিস অ্যাঙ্গেল RQS প্লাস অ্যাঙ্গেল RSQ, ইয়েস অর নো স্যার, ইয়েস স্যার, ফ্রম ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল, ফ্রম ট্রায়াঙ্গেল RQS উই হ্যাভ, আমরা RQS ট্রায়াঙ্গেল থেকে এটা পেলাম যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইটুকু আর এইটুকু কোণটা কত, এটা I1 এটা R1, তাহলে I1 মাইনাস R1 আর এটা I2 মাইনাস R2, তাহলে স্যার এখান থেকে কি পাচ্ছি, ডেল ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, ইয়েস অর নো স্যার, ইয়েস স্যার। তাহলে এই ডেল এই চ্যুতি কোণটাই আমাদের এখন বের করতে হবে, R1 প্লাস R2 মানে এই কোণ দুটো। চল ফ্রম চতুর্ভুজ AQ, চতুর্ভুজ AQOS থেকে পাই, চতুর্ভুজ AQOS থেকে কি পাচ্ছিস বলতো, চারটে কোণ, তাহলে চতুর্ভুজ AQOS থেকে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল O প্লাস এই অ্যাঙ্গেলটা কত, স্যার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কেন স্যার, কারণ এটা লম্ব, তাহলে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি, 360 ডিগ্রি, তাহলে স্যার অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল O ইকুয়াল টু কত লিখতে পারি, 90 90 180, ওপারে চলে গেলে বিয়োগ, তাহলে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল O কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে স্যার এটাকে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল O 180 ডিগ্রি, এটাকে রেখে দিলাম। স্যার আবার এই ত্রিভুজটা থেকে ত্রিভুজ OQS, ত্রিভুজ OQS থেকে পাই, OQS থেকে কি পাচ্ছিস বল, OQS স্যার কোন ত্রিভুজ OQS, স্যার কি পাচ্ছি স্যার, অ্যাঙ্গেল QOS প্লাস অ্যাঙ্গেল OQS প্লাস অ্যাঙ্গেল OSQ ইকুয়াল টু 180 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। স্যার অ্যাঙ্গেল OQOS তার মানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল O প্লাস OQS, স্যার OQS মানে তো R1, তাহলে R1 প্লাস OSQ মানে R2 ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে স্যার এখান থেকে অ্যাঙ্গেল O ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2, ক নাম্বার স্যার, 2 নাম্বার। স্যার 1 নাম্বারে আচ্ছা এটা 1 দাও, এটা 2 দাও, এটা 3 দাও, স্যার 2 নাম্বারে ও এর জায়গায় এই মানটা নিয়ে গিয়ে বসিয়ে দিন, তাহলে ও এর জায়গায় এই মানটা নিয়ে গিয়ে যদি বসিয়ে দিই তাহলে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল O, অ্যাঙ্গেল O মানে কত 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2, 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 মাইনাস R1 প্লাস R2, স্যার ইকুয়াল টু কত, স্যার 180 ডিগ্রি, স্যার 180 ডিগ্রি 180 ডিগ্রি কেটে যাচ্ছে, স্যার তাহলে অ্যাঙ্গেল A ইকুয়াল টু কত R1 প্লাস R2, তাহলে স্যার অ্যাঙ্গেল A কত পেলাম,
অ্যাঙ্গেল এটা কত পেলাম স্যার R1 প্লাস R2 পেয়ে গেলাম, স্যার R1 প্লাস R2 পেয়ে গেলাম কি স্যার অ্যাঙ্গেলে, তাহলে স্যার ডেল ইকুয়াল টু কত বলতে পারি I1 প্লাস I2 মাইনাস এ। এটা প্রমাণ দেয়, প্রমাণ করতে দেয়, এবং এভাবেই প্রমাণটা করতে হয়, এবং এভাবেই প্রমাণটা করতে হয়। তোমাকে কিন্তু পরীক্ষাতে ছবি দেবে না, ছবিটা তোমাকে এঁকেই করতে হবে। তাহলে ডেল ইকুয়াল টু চ্যুতিকোণ ইকুয়াল টু কি পেলাম, আপাতন কোণের যোগফল মাইনাস এই এ কোণটা, মাইনাস এই এ কোণটা। ক্লিয়ার না, ক্লিয়ার না? ঠিক আছে, এবং এটা দিয়ে প্রবলেমও দিতে পারে। ওকে, বোঝা গেল তাহলে প্রমাণটা? কোনো অসুবিধা আছে? নো প্রবলেম হ্যাজ। চলো, এটুকুই আমাদের আজকের প্রতিসরণটা পুরোটা করালাম। আমি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার পর এর পরের ক্লাসে লেন্স এবং বাকি যা কিছু আছে সব করিয়ে দেবো, আর তারপরের একটা ক্লাস নেব শুধু আলোর প্রশ্ন করাবো, যে আলো থেকে কত ধরনের প্রশ্ন আসে তোমাদের পরীক্ষাতে সেটা করাবো। তাহলে আজকে আমরা প্রতিসরণ করালাম, আলোর প্রতিসরণ, অর্থাৎ আলোর প্রতিসরণ এই চ্যাপ্টারটি আমরা এই কনসেপ্টটি আমরা আজকে কমপ্লিট করলাম। তোমাদের মঙ্গল, বৃহস্পতি এবং শনি করে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এবং লাইফ সায়েন্সের ক্লাস আসছে তোমাদের ক্লাস 10-এর। তো আজকে মঙ্গলবার তোমাদের, প্রতি মঙ্গলবার ফিজিক্যাল সায়েন্স এবং প্রতি বৃহস্পতিবার ম্যাথ, প্রতি শনিবার লাইফ সায়েন্স। প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা করতে থাকো, এবং একটাই অনুরোধ বারবার করে, যে এই ক্লাসগুলোকে বাংলার প্রতিটি ছেলেমেয়ের কাছে ছড়িয়ে দাও, যাতে সবাই এই ক্লাসগুলো থেকে বেনিফিট পেতে পারে, সবাই উপকৃত হতে পারে। লাস্ট যে প্রমাণটা করালাম ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রমাণ, তোমরা ভালো করে রেখো। আমাদের এসওই ডেসক্রিপশানে তোমাদের এসওই 9-10-এর যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, সেটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা যুক্ত হয়ে যেও, কেননা ওখানেই তোমাদের অনেক কিছুই আলোচনা হবে, ডিসকাশন হবে, অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র পাঠানো হবে। আর অবশ্যই এসওই বাংলা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখো, প্রতিটা ক্লাসের ক্লাস নোট ওখানে ফ্রি সেকশানে প্রোভাইড করা হবে। আর বাকি আমাদের এসওই 9-10, তারপরেই একটু বড় হলে এসওই 11-12, এসওই বাংলা, এসওই জেই, এই প্রত্যেকটা চ্যানেল তোমাদের কাজে লাগবে, তাই প্রতিটা চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এসওই 9-10 তো অবশ্যই করবে। আর আমাদের ডেসক্রিপশানে এফবি ইনস্টা লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা যদি এফবি ইনস্টাতে ফলো করে রাখতে পারো, কিন্তু মাধ্যমিকের আগে এফবি ইনস্টা করা উচিত নয়, যদি না করো তাহলে করার দরকার নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।